হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি মোশন ইন এ প্লেন। তোমরা যারা এনসিইআরটি বই কিনেছো, এনসিইআরটি বই দেখবে ফিজিক্সের এনসিইআরটি বই পার্ট ওয়ান বইতে চ্যাপ্টার নাম্বার 4 মোশন ইন এ প্লেন। এই চ্যাপ্টারের মধ্যে অনেক কটা ছোটো ছোটো চ্যাপ্টার আছে, যেমন স্কেলার ভেক্টর আছে। তোমরা যে ক্লাস 11-এ পড়েছিলে দেখবে এর মধ্যে অনেক কটা চ্যাপ্টার আছে। তো তার মধ্যে আমি তোমাদের স্কেলার ভেক্টর আজকে পড়াবো। স্কেলার ভেক্টর পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো, তার উপরে কেমন কি কোশ্চেন নিট এবং জয়েন্টে আসতে পারে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। ওকে, তোমরা যারা ক্লাস 11-এ ভেক্টরটা ভালো করে পড়োনি তারা অবশ্যই আজকে ভিডিওটি দেখবে। আজকের ভিডিওটি পুরো বেসিক এবং পুরো নিউমেরিক্যাল প্রবলেম দুটোই প্র্যাকটিস করানো হবে। অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। ওকে, তারপর প্রথম আলোচনা করব স্কেলার ভেক্টর কি। এমনভাবে আলোচনা করা হবে যাতে করে 11টাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, প্লাস নিট এবং জয়েন্টটাও ক্লিয়ার হয়ে যাবে। আমি এমনভাবে তোমাদের চেষ্টা করবো, এবং এনসিইআরটি আরও অন্যান্য বই আছে, সেই সমস্ত বই ফলো করে তোমাদের পড়ানো হচ্ছে, যাতে করে মানে পুরো নিট এবং জয়েন্টে যেইগুলো যেমন টাইপের পরীক্ষায় আসে, যেমন টাইপের কোশ্চেন কোশ্চেন তুমি পরীক্ষা ফেস করবে, সেরকম টাইপের কোশ্চেন ডিসকাস করা হবে। ওকে, তাহলে আমরা স্কেলার ভেক্টর বলতে কী বুঝি সেটা আমরা বেশি একটু আলোচনা করিনি। সেটা কি, স্কেলার হচ্ছে কি যে সমস্ত রাশির বা যে সমস্ত কোয়ান্টিটির শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, কোনো ডাইরেকশান নেই। যেমন আয়তন, ওকে, ভর, এর কোনো অভিমুখ নেই কিন্তু মান আছে, সেগুলো হচ্ছে কি স্কেলার। ভেক্টর কি, যার মান এবং অভিমুখ দুটি আছে, অর্থাৎ ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটি আছে। অর্থাৎ আমরা স্কেলার বলতে পারি কি, স্কেলার হচ্ছে কি অনলি ফর ম্যাগনিটিউড, বলতে পারি এটা কি অনলি ম্যাগনিটিউড। ওকে, অনলি ম্যাগনিটিউড। আর ভেক্টরটা কি, ভেক্টর ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান। ওকে, তার মানে ভেক্টর হচ্ছে কি যার ম্যাগনিটিউড আছে, মানও আছে একটা, আর একটা অভিমুখ ডাইরেকশানও আছে। আর স্কেলার কি শুধু মান আছে, কোনো অভিমুখ বা ডাইরেকশান নেই, সেটাকে আমরা স্কেলার বলে থাকি। এটা হচ্ছে বেসিকে। যেমন ভেক্টরের এক্সাম্পল কি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, এইগুলো সবই কি, এগুলো সব যে ভেক্টর। স্কেলার কি ভর, আয়তন, যেটা বললাম, এগুলো সব হচ্ছে কি স্কেলার। তাহলে এটা হচ্ছে স্কেলার ভেক্টর বেসিক, যেগুলো ডেফিনেশন, যেগুলো আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, আবার 11-এ পড়েছি। ওকে, এবং এখনও সেটা আমরা ডিসকাস করছি। স্কেলারকে নর্মালি নর্মাল এ বি সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ভেক্টরকে এ অ্যারোহেড, বি অ্যারোহেড, সি এইভাবে অ্যারোহেড দ্বারা প্রকাশ করা হয়। বা কিছু কিছু বই দেখবে, বিশেষ করে এনসিইআরটি বই তোমরা দেখো, ওখানে দেখবে একে বোল্ড করা হয়। ওকে, বোল্ড একটু মোটা করে, এ বি একটু মোটা হবে। ওকে, একটু বোল্ড করে লেখা হয় ভেক্টরগুলোকে। তো সোজা কথা আমার এটা দরকার নেই বোল্ড করা, আমার সিম্পল এ বি সি অ্যারোহেড দিলে হচ্ছে ভেক্টর, আর নর্মাল এ বি সি হচ্ছে কি স্কেলার। ওকে, এই হিসাবে স্কেলার ভেক্টরের কিছু ডেফিনেশন আছে, যেগুলো আমি তোমাদের বেসিক যেখানে ক্লাস 11-এর স্কেলার ভেক্টর ভেক্টরের যে চ্যাপ্টার বুঝিয়েছিলাম, সেখানে আরও ডিটেলস আলোচনা করেছিলাম। তো তোমরা অবশ্যই যাদের একদমই বিশেষ করে তোমরা ভেক্টরের উপরে কোনো ক্লাস করোনি, আমার বাংলাতে ক্লাস ছিল 11-এর জন্য ভেক্টর, সেটা তোমরা দেখতে পারো, সেখানেও খুব ডিটেলসে আরও ভালো ভালো আলোচনা আছে। এখানে তো সব পাবে না, কারণ তোমাদের নিট এবং জয়েন্টের সিলেবাসে সেগুলো সব, যেগুলো 11 আছে পুরোটা কিন্তু তোমাদের ভেক্টরটা নিট বা জয়েন্টের নেই। সেই জন্য এখানে যেগুলো আছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। কিন্তু তোমরা যদি আর একটু বেশি ভালো জানতে চাও, তাহলে অবশ্যই বাংলা যে ক্লাসটা ছিল সেটা তোমরা দেখে নেবে। ওকে, তাহলে এখানে দেখে নাও। তাহলে আমরা বললাম কি স্কেলার ভেক্টর বললাম। স্কেলার ভেক্টরে কিছু ডেফিনেশন আছে, কিছু ভাগ আছে ভেক্টরের। একটা যে কি কোপ্লেনার ভেক্টর আছে, কোলিনিয়ার ভেক্টর আছে, ইউনিট ভেক্টর আছে, নাল ভেক্টর আছে, এগুলো সব আছে। ইকুয়াল ভেক্টর আছে, অপোজিট ভেক্টর আছে। আমরা দু একটা সংখ্যা দেখে নিই। আর একটা হচ্ছে কি পোলার ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর। এইটা আমরা প্রথম জেনে নিই, পোলার ভেক্টর কি আর অ্যাক্সিয়াল ভেক্টর কি। আমরা একটা একটা করে জানার চেষ্টা করি। প্রথম হচ্ছে কি পোলার ভেক্টর। পোলার ভেক্টর কি, এটা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। পোলার ভেক্টর হচ্ছে কি যে সমস্ত ভেক্টরের স্টার্টিং পয়েন্ট আছে। পোলার ভেক্টরে কি হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট আছে, যেমন কি ডিসপ্লেসমেন্ট। কোনো একটা ব্যক্তি এখান থেকে যাত্রা করলো, এখান থেকে ধরলাম 2 কিলোমিটার গেল। ওকে, তাহলে তার স্টার্টিং পয়েন্ট আছে, কোথা থেকে স্টার্ট করেছে স্টার্টিং পয়েন্ট আছে এবং এন্ডিং পয়েন্ট আছে। তাহলে কোনো ভেক্টরে যদি স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট থাকে বা স্টার্টিং পয়েন্ট থাকে, সেটাকে আমরা বলবো কি পোলার ভেক্টর। ওকে, পোলার, তার বলতে কি পোলার ভেক্টর হ্যাভ
vector have starting point মানে একটা স্টার্টিং পয়েন্ট আছে, কোথা থেকে কোনো একটা যাচ্ছে সেটা স্টার্টিং পয়েন্ট আছে, যেমন ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, এইগুলো সবই হচ্ছে কি পোলার ভেক্টর। কারণ কি এর একটা আমার কি আছে, এর একটা স্টার্টিং পয়েন্ট যে এখান থেকে আমার শুরু করছে, তাহলে কোন ডাইরেকশানে, এই ডাইরেকশানে, তাহলে একটা ভেক্টর ডিসপ্লেসমেন্ট একটা হচ্ছে ভেক্টর এবং এটা একটা পোলার ভেক্টর। কারণ কি এর একটা স্টার্টিং পয়েন্ট আছে, তার করসপন্ডিং তার অপোজিট আছে কি অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, 2 নম্বর বলতে পারি কি অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর কি আছে, যার কোনো স্টার্টিং পয়েন্ট নেই। যেমন কি কোনো একটা অক্ষকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে এইভাবে ঘুরতে থাকে, একটাকে অক্ষ করে কেন্দ্র করে যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে দেখে এর কোনো আমার স্টার্টিং পয়েন্ট পাবো না। আর কোনো একটা জিনিস এইভাবে ঘুরছে বৃত্তাকার পথে, তাহলে স্টার্টিং পয়েন্ট কোনটা সেটা আমরা খুঁজে পাবো না। তাহলে যে সমস্ত ভেক্টরের কোনো স্টার্টিং পয়েন্ট নেই, নো স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, সেইগুলোকে বলবো কি আমরা অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে যদি কোনো বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, একটা কোনো একটা ডাইরেকশান, তাহলে আমার একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরে বেড়াচ্ছে, এইভাবে ঘুরছে, ওকে এইভাবে ঘুরছে, তাহলে সেটা বলো কি অ্যাক্সিয়াল ভেক্টর। এক্সাম্পল কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এইগুলো সব হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, angular velocity, angular acceleration, ওকে angular acceleration, এগুলো সবই হচ্ছে কি আমার অ্যাক্সিয়াল ভেক্টর। তার দুটো ডিফারেন্স দেখে নাও, পোলার ভেক্টর হ্যাভ এ স্টার্টিং পয়েন্ট আর অ্যাক্সিয়াল ভেক্টর নো স্টার্টিং পয়েন্ট, মানে এর কোথাও স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট খুঁজে পাবে না, সেটা একটা ডাইরেকশানে সর্বদা ঘুরে বেড়াচ্ছে। ওকে, এটা বলা হয় কি অ্যাক্সিয়াল ভেক্টর। নেক্সট হচ্ছে কি ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কাকে বলবো আমরা, 3 নম্বর ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান সেম, ওকে ম্যাগনিটিউড আর ডাইরেকশান যদি সেম হয়, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের অভিমুখ এবং মান যদি দুটো সেম হয়, একই হয়, তাহলে এ ইকুয়াল টু বি হবে এবং এইগুলোকে বলা হয় কি ইকুয়াল ভেক্টর। এ আর বি ভেক্টরের পরস্পরকে বলা হয় ইকুয়াল ভেক্টর। তার করসপন্ডিং আমরা বলতে পারি কি অপোজিট ভেক্টর কি বলা হয়, অপোজিট ভেক্টর। 3 নম্বর আমরা বলছি এটাকে, এটা 4 নম্বর বলছি অপোজিট ভেক্টর। ভেক্টর যদি দুটি ভেক্টরের মান একই হয় কিন্তু অভিমুখ অপোজিট ডাইরেকশন, মানে হ্যাভ ম্যাগনিটিউড হ্যাভ সেম বাট ডাইরেকশন হ্যাভ ডিফারেন্স, বাট বলতে পারি এটা অপোজিটও বলতে পারি, মানে এটা এ ভেক্টর হলে এটা হচ্ছে, বা এটা যদি এ ভেক্টর হয় এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর, তাহলে এই ভেক্টরগুলোকে বলা হয় কি অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর হচ্ছে কি যে সমস্ত ভেক্টর ইকুয়াল অ্যান্ড অপোজিট, বলা হচ্ছে যে সমস্ত ভেক্টরের মান এক কিন্তু অভিমুখ আলাদা হলে, মানে জাস্ট 180 ডিগ্রি ডিফারেন্স, সেটাকে বলা হয় কি ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর। ওকে, আর একটা জায়গায় কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর হচ্ছে কি 5 নম্বর বলতে পারি কি কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টরটা কি, যদি একটা রেখার মধ্যে যে একাধিক ভেক্টর থাকে, ওকে তাহলে এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, তাহলে এটা ধরলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। ওকে, তাহলে যদি ভেক্টরগুলো দেখে নাও সবসময় সব ভেক্টর ডাইরেকশন এক নয়, যেমন বি ভেক্টর ডাইরেকশন কিন্তু এ সি ডির মতো নয়, এর অপোজিট ডাইরেকশন আছে। তাহলে যদি কোনো ভেক্টরের যে সমস্ত ভেক্টরগুলো একই রেখার মধ্যে আছে সেই সমস্ত ভেক্টরকে বলা হয় কোলিনিয়ার। মান আলাদা হবে, অভিমুখ আলাদা হবে, কিন্তু এদের মধ্যে কমন জিনিসটা কি যে একটা লাইনের মধ্যে বা একটা রেখার মধ্যে আছে, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় কি কোলিনিয়ার ভেক্টর। আর আছে কোপ্লেনার ভেক্টর। নেক্সট আছে কি কোপ্লেনার ভেক্টর। ভেক্টর ওকে,
তাহলে কোপ্লেনার ভেক্টর কি, যে সমস্ত ভেক্টর একটা প্লেনের মধ্যেই আছে, ডাইরেকশান মান সবই আলাদা হতে পারে, এখানে আর ডাইরেকশান হবে না, একই রেখার মধ্যেও থাকবে না, কিন্তু কমনটা থাকবে কি একটা তলের মধ্যে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। তো বিভিন্ন ডাইরেকশানের ভেক্টর থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে কমন ব্যাপার কি, সেটা একটা তলের মধ্যে আছে। তো যে সমস্ত ভেক্টর একটা তলের মধ্যে অবস্থায় আছে সেই সমস্ত ভেক্টর বলা কি কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর। নেক্সট আছে কি ইউনিট ভেক্টর, এইটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, ওকে, 6th হলো এটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলবো, যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড 1, ওকে, অর্থাৎ আমি যদি ম্যাগনিটিউড নিই, মান নিই, সেটা আমার 1 হবে, ওকে। বা আমরা ইউনিট ভেক্টরকে এন দ্বারা মানে ক্যাপ দ্বারা প্রকাশ করি, ওকে, যাকে আমরা ইউনিট ভেক্টর বলি তাকে আমরা ক্যাপ দিই, ওকে। তাহলে ইউনিট ভেক্টর মানে হচ্ছে ডাইরেকশন ভেক্টর। তা যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড 1 হবে, অর্থাৎ আমি যদি এন ক্যাপ মড নিই 1 হবে, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় কি ইউনিট ভেক্টর। এবার এটা আমরা একটু ডিটেলসে একটু ভালো করে জানবো, কারণ এইটা উপরে পুরো ভেক্টরের কনসেপ্ট আছে, কিন্তু ডাইরেকশন বা ইউনিট ভেক্টর জিনিসটা কি, কোন অভিমুখে গেলে কার ইউনিট ভেক্টর কত হবে, অনেক এটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাহলে আমরা ইউনিট ভেক্টরটা আর একটু ভালো করে জানবো। তাহলে ইউনিট ভেক্টর বলতে নর্মালি আমরা ডেফিনেশন কি বুঝলাম, ইউনিট ভেক্টর হচ্ছে কি যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড বা মান 1 হয় সেটাকে আমরা ইউনিট ভেক্টর বলি। ইউনিট ভেক্টরকে ডাইরেকশন ভেক্টরও বলা হয়, কারণ এটা ইউনিট ভেক্টর দ্বারা আমরা ডাইরেকশন মেজারমেন্ট করি, এর ডাইরেকশনটা কোন দিকে হবে। যেমন ধরো কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর, ওকে, এর ম্যাগনিটিউড হচ্ছে কি নর্মালি, ওকে, এটা হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে এর মধ্যে রিলেশন কী হবে, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ, যেখানে এ হচ্ছে কি ভেক্টর, এ হচ্ছে কি নর্মালি হচ্ছে কি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর এ, ওকে, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। এন হচ্ছে কি ডাইরেকশন অফ ভেক্টর এ, ওকে, এ ভেক্টর ডাইরেকশন। আর এটাকে বলা হয় ইউনিট ভেক্টর, এনটাকে আবার ইউনিট ভেক্টর বলা হয়, ইউনিট ভেক্টর বা ইউনিট ভেক্টর অফ ই। তাহলে এখান থেকে আমরা এনটা কী করে বের করব, এখান তাহলে কী কী বের করতে দেখে নাও, এই সমীকরণে ভালো করে দেখে নাও। যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, ভেক্টর ইকুয়াল টু ভেক্টর মান আমি লিখেছিলাম একটু আগে, ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড এ ইন্টু ডাইরেকশন ইন্টু আকারে থাকে, ওকে। তাহলে এখান থেকে আমরা এ মড কী করব, বা নর্মাল একে বলি কি এ ভেক্টর মড। তাহলে আমরা এ মড বা কোনো একটা ভেক্টরের মান কী করে বের করবো দেখে নাও। তাহলে কোনো ভেক্টর একটা ধরলাম, আমি একটা ভেক্টর ধরলাম কি, সে ভেক্টরটা হচ্ছে কি ধরলাম এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে এ ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ওকে। এবার i j k এটা কি, এইটাও হচ্ছে ইউনিট ভেক্টর, এটা ডাইরেকশন, এটা ফিক্সড ডাইরেকশন। এই ডাইরেকশনগুলো দেখে নাও। তাহলে একটা পার্টিকেল আমি যদি ধরি এক্স ওয়াই জেড 3D নিই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, ওকে। তাহলে কোনো পার্টিকেল যদি এক্স অক্ষ বরাবর যাত্রা করে তার যে ইউনিট ভেক্টর হবে সেটাকে আমরা আই ক্যাপ বলে থাকি। কোনো ভেক্টর বা কোনো বস্তু যদি ওয়াই অক্ষ বরাবর যাত্রা করে এই অভিমুখে সেটাকে আমরা জে ক্যাপ বলে থাকি, আর যদি জেড অক্ষ বরাবর যায় সেটাকে আমরা কে ক্যাপ বলে থাকি, ওকে। তাহলে এক্স ওয়াই জেড এদের নিজস্ব একটা ইউনিট ভেক্টর আছে বা ডাইরেকশন ভেক্টর আছে। কোনো পার্টিকেল এক্স অক্ষ বরাবর গেলে তার ইউনিট ভেক্টর হচ্ছে কি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর গেলে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর গেলে কে ক্যাপ। তাহলে এখানে লিখেছি এ ইকুয়াল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে 2i ক্যাপ মানে কি, যেটা এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছে। 3j ক্যাপ এর মানে কি, যে জে অক্ষ বরাবর 3 মানে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছে। 4k ক্যাপ মানে কি, জেড অক্ষ বরাবর আমার 4 ঘর গেছে, ওকে। এটা হচ্ছে আমরা ভেক্টর। তাহলে এইভাবে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে থাকি। এবার এর মান বের করবো, কীভাবে মান বের করবো, তাহলে এ ইকুয়াল টু এ ভেক্টর মড ইকুয়াল টু রুট অফ আই জে কি, এদের যে কোফিসিয়েন্ট আছে এদের কোফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল, অর্থাৎ আমি বলতে পারি কি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা কত হবে দেখে নাও, এটা হবে কত, সেটা হচ্ছে কি 4 9 16, 4 9 16, অর্থাৎ এখানে হচ্ছে কত দেখে নাও 4 16 20 29 রুট অফ 29। তাহলে এর মান পেয়ে গেলাম 29।
তাহলে এখান থেকে আমরা কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে সেটা খুব সহজে বের করতে পারবো। অর্থাৎ কোনো একটা ভেক্টর যদি আমার গিভেন থাকে, বলে দেওয়া থাকে, তার ম্যাগনিটিউড যদি বের করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। জেনারেল ফর্মুলা কি হচ্ছে কি, আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যদি আর ভেক্টর ইকুয়াল টু হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আমি একটু এখানে লিখছি, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যদি এটা দেওয়া থাকে সেখান থেকে আমরা এর মানটা এইভাবে নির্ণয় করতে পারি, আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এ আই জে কে এদের কোএফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল হবে। ওকে, তা সেই হিসাবে আমরা করলাম। তাহলে এখান থেকে যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে তার ম্যাগনিটিউড আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে ডাইরেকশানটা কী হবে, আমার তো ফর্মুলা ছিল এটা যে এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ। ওকে, এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ। তাহলে এখানে যদি মানটা বসে দিই তাহলে এন ক্যাপটা কী হবে, এন ক্যাপ ইকুয়াল টু 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ওকে, ডিভাইডেড বাই এ হচ্ছে 29। ওকে, ইকুয়াল টু 29। তাহলে বা এন ক্যাপ ইকুয়াল টু 2 বাই রুট অফ 29 আই ক্যাপ প্লাস 3 বাই রুট অফ 29 জে ক্যাপ প্লাস 4 বাই রুট অফ 29 কে ক্যাপ। ওকে, তাহলে এইভাবে আমরা ইউনিট ভেক্টরটা বের করতে পারলাম। তা যে কোনো ভেক্টর যদি গিভেন থাকে, বলে দেওয়া থাকে, তার যদি ইউনিট ভেক্টর বের করতে বলে তাহলে আমরা কী করব, প্রথম স্টেপ হচ্ছে কি ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে গেলাম। ফার্স্ট স্টেপ ভেক্টরের ম্যাগনিটিউড বের করব। ম্যাগনিটিউড বের করার পর আমার ফর্মুলা জানা আছে, এখান থেকে এই ফর্মুলায় যাব, এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ। সেখান থেকে দেখে নাও আমার এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টরের মান বসাবো। ওকে, তারপরে শুধু এর ম্যাগনিটিউডটা, এ ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে সেটা বসাবো। তারপরে যেটা আসবে সেটাই হচ্ছে আমার ইউনিট ভেক্টর। ওকে, এবারে এই এন ক্যাপটা এইটা যে বেরিয়েছে এটা যে ইউনিট ভেক্টর হবে সেটা আমরা কী করে বুঝবো, যে আমরা কেন এটাকে ইউনিট ভেক্টর বলবো। কারণ কি, এই যে ভেক্টর এন ক্যাপটা আমরা বের করলাম, এই যে ভেক্টর আকার আসলো, এর যদি আমরা ম্যাগনিটিউড বের করি এটার মান 1 আসবে। যদি না 1 আসে তাহলে এটা কখনোই ইউনিট ভেক্টর নয়। তাহলে ভালো করে দেখে নাও কী করলাম, যে কোনো ইউনিট ভেক্টর বের করার পদ্ধতি দেখে নাও, ভালো করে স্টেপটা বুঝে নাও। আমার ভেক্টর ফর্মুলা আছে এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ। তাহলে প্রথমে কী করবো, এ ভেক্টরের মান বের করবো, তারপরে এই ফর্মুলায় আসবো, এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ ভেক্টরের মানটা বসাবো, এ ভেক্টরটা বসাবো, এ ভেক্টরের মানটা বসাবো, বসিয়ে যেটা আসবে সেটাকে বলবো আমরা ইউনিট ভেক্টর। এবারে এটাকে যদি আমরা ক্রস চেক করি, ক্রস চেক মানে কি, যে ভেক্টরটা বেরিয়েছে সেটা কি সত্যিকারের ইউনিট ভেক্টর। আমরা ইউনিট ভেক্টর ডেফিনেশন কি বললাম, যে সমস্ত ভেক্টরের মান বা ম্যাগনিটিউড 1 হবে তাকে আমরা ইউনিট ভেক্টর বলি। তাহলে এর যদি ম্যাগনিটিউড বের করি, কীভাবে ম্যাগনিটিউড বের করতে হবে, ফর্মুলা আমার রেডি আছে এটা। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড বের করে দেখবো সেটা 1 আসে কিনা। তাহলে আমরা এখানে যে ভেক্টরটা আসলো দেখে নাও, তাহলে এখানে আমরা ভেক্টর কি পেলাম, তাহলে এখানে পেলাম এন ক্যাপ ইকুয়াল টু পেলাম দেখে নাও 2 বাই রুট অফ 29 আই ক্যাপ প্লাস 3 বাই রুট অফ 29 জে ক্যাপ প্লাস 4 বাই রুট অফ 29 কে ক্যাপ। তাহলে যদি বলে চেক দিস ভেক্টর ইজ ভেক্টর অর নট, মানে ইউনিট ভেক্টর অর নট, এটা ইউনিট ভেক্টর কিনা সেটা চেক করতে বলবে। তাহলে কী করবো, সমাজ সিম্পল ব্যাপার, যদি এটা ইউনিট ভেক্টর তাহলে অবশ্যই এন ক্যাপ মড ইকুয়াল টু 1 আসা উচিত, এটা 1 আসবে। তাহলে 1 আসে কি দেখি, তাহলে দেখি এন ক্যাপ মড ইকুয়াল টু রুট অফ এর তাহলে মান বেরো কি, আই জে কি এর যে কোফিসিয়েন্ট আছে তার স্কোয়ারের যোগফল হবে। তা 2 বাই রুট অফ 29 তার স্কোয়ার প্লাস 3 বাই রুট অফ 29 তার স্কোয়ার প্লাস 4 বাই রুট অফ 29 তার স্কোয়ার। ওকে, এর মান 1 আসে কি, সেটা যদি বেরিয়ে যায় 1 তাহলে অবশ্যই এটা ইউনিট ভেক্টর হবে। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি কি 4 বাই 29, কারণ স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, প্লাস 3 3 9 9 বাই 29 প্লাস 16 বাই 29। তাহলে এটাকে লসগু করি, 29 লসগু হবে উপরে 4 প্লাস 9 প্লাস 16, তাহলে উপরে কত হচ্ছে এটা দেখে নাও। তাহলে এন ক্যাপ মড ইকুয়াল টু রুট অফ কত পাচ্ছি উপরে দেখে নাও, 16 4 20 আর 9 29, 29 বাই 29, তাহলে কেটে যাবে ইকুয়াল টু 1। তাহলে অবশ্যই এটা কি
ইউনিট ভেক্টর। ওকে, তাহলে এইভাবে আমরা ক্রস চেকও করে দেখতে পারি যে স্যার শুধু বলে দিলেন ফর্মুলা আমার আছে ব্যাস ওইটা ইউনিট ভেক্টর হবে, কি করে? আমার যে বেসিক যে কনসেপ্ট ছিল, ডেফিনেশন ছিল যে ইউনিট ভেক্টরের মান অবশ্যই এক হওয়া উচিত। তাহলে যেটা ইউনিট ভেক্টর আসলো সেটা সত্যিকারে কি ইউনিট ভেক্টর, অর্থাৎ তার মান এক আছে কি আমি দেখব। মান কীভাবে বের করতে হয় সেটা আমি তোমার দেখালাম, সেই হিসাবে মান বের করে দেখলাম যে অবশ্যই এটা ইউনিট ভেক্টর হয়। ওকে, তাহলে এটা অবশ্যই এন ক্যাপটা কি ইউনিট ভেক্টর। তো এর উপরে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দিচ্ছি, তোমরা নোট করে নাও বা লিখে নাও। অঙ্কটা কি আছে দেখে নাও, চেক ওয়েদার দ্য ভেক্টর i/√2 প্লাস i/j/√2 ইজ এ ইউনিট ভেক্টর অর নট। ওকে, কোশ্চেনটা দেখে নাও কী বলেছে। প্রত্যেকটা থিওরি এবং তার সঙ্গে প্রবলেম প্র্যাকটিস দুটোই যদি করে নাও তাহলে পুরো একদম কনসেপ্টটা খুব সুন্দরভাবে তোমার ক্লিয়ার হবে। তো দেখে নাও কী বলেছে, যে একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর বলছে, ধরলাম এ ভেক্টরই ধরলাম এটাকে, এ ভেক্টর ইকুয়াল টু, এখানে কোশ্চেন বলেছে i/√2 প্লাস j/√2। ওকে, এই ভেক্টরটা মানে ইউনিট ভেক্টর কি না সেটা চেক করতে বলছে। কোশ্চেনটা দেখে নাও ভালো করে, কোশ্চেন টুকু নিতে পারো তোমরা। চেক ওয়েদার দ্য ভেক্টর i/√2 প্লাস j/√2 ইজ এ ইউনিট ভেক্টর অর নট। তাহলে কী করে চেক করবো, এর মান বের করবো। যে কোনো ভেক্টর ইউনিট ভেক্টর কি না সেটা চেক করার জন্য তার ম্যাগনিটিউড 1 বের করতে হবে, 1 আসছে কি না। যদি 1 আসে ভেক্টর ইউনিট ভেক্টর হবে, যদি না আসে তাহলে ইউনিট ভেক্টর হবে না। তাহলে এ মড বের করবো, এ ভেক্টর মড বা এ ইকুয়াল টু বলতে পারি কি √1/√2 তার স্কোয়ার প্লাস 1/√2 তার স্কোয়ার। ওকে, তাহলে এখানটায় কথা হবে দেখে নাও, √1/√2 মানে 1/2 প্লাস 1/2, এটা রুটের স্কোয়ার করলে রুট উঠে যাবে, তার 2 লসাগু 1 + 1, তাহলে √2/2, 2 কাটলো ইকুয়াল টু 1 হবে। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এটা আবার বোঝা যাচ্ছে। তাহলে এই ভেক্টরটা কী হবে, অবশ্যই ইউনিট ভেক্টর হবে, কারণ কি এর মান আমরা কত পেলাম, 1 পেয়েছি। ওকে, এখানে আর একটা ছোট্ট থিওরি আছে যেটা আলোচনা করে দিই। কোনো ভেক্টরের সঙ্গে যদি কোনো স্কেলার বা কোনো একটা মান যদি গুণ করে দিই, ভেক্টর থাকে, ভেক্টরের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরে নাও কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর, ওকে, এর সঙ্গে আমি গুণ করলাম 2, তাহলে কী হবে 2a ভেক্টর। অর্থাৎ কোনো ভেক্টরের সঙ্গে কোনো স্কেলার বা কোনো একটা মান যদি আমরা গুণ করি, ভেক্টরের কোনো পরিবর্তন থাকবে, ভেক্টর একই থাকবে, শুধু তার ম্যাগনিটিউড যে ম্যাগনিটিউড আছে ম্যাগনিটিউডটা ডাবল হয়ে যাবে, এবং এর সাইন হিসাবে যে কী সাইন, সেই সাইন হিসাবে পরিবর্তন হবে। অর্থাৎ ধরুন আমরা ইন জেনারেল বলতে পারি, তাহলে এম একটা আমার ভেক্টর আছে, এম স্কেলার আছে, তার সঙ্গে এ ভেক্টর গুণ করলাম। ওকে, তাহলে কী হবে, এম এ থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি একটা এ ভেক্টর আছে, ওকে, এ ভেক্টর আছে, তার সঙ্গে -m এ গুণ করলাম। ওকে, যদি আমি এ ভেক্টরের সঙ্গে -m যদি গুণ করে থাকি তাহলে কী হবে, তাহলে -m এ ভেক্টর হয়ে যাবে। অর্থাৎ ভেক্টরে থাকবে, গুণ করার পরেও ভেক্টর থাকবে, শুধু ভেক্টরের যে ডাইরেকশানটা থাকবে, যেদিকে ডাইরেকশান ছিল, মাইনাস গুণ করার ফলে ডাইরেকশানটা ভেক্টরের অপোজিট দিকে হয়ে যাবে, এবং ম্যাগনিটিউডও পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে, এম এর মানের উপর ডিপেন্ড করে। এম এর মান যদি 1-এর বেশি হয়, এম যদি 1 হয় তাহলে ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হবে না। এম এর মান যদি 1-এর বেশি হয় তাহলে অবশ্যই ম্যাগনিটিউডেরও পরিবর্তন হবে। কারণ কি, ধরে নাও আমার এ ভেক্টর আছে, এ ভেক্টর মানে কি বুঝেছি, এ ভেক্টর ইকুয়াল টু a × n ক্যাপ। ওকে, এটা এবারে এর সঙ্গে যদি এম গুণ করে দিতে হবে, এবারে হচ্ছে কি আমরা দেখলাম কি এ ভেক্টর ইকুয়াল টু a × n ক্যাপ, তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউড মান। এবার এর সঙ্গে যদি আমি এম গুণ করে দিই, এম এ, ওকে, এম ইকুয়াল হবে কি m × a × n ক্যাপ। ওকে, এটা যেন ক্রস প্রোডাক্ট ভাবো না, নর্মাল গুণ আছে, তাহলে এটা কী হচ্ছে m a × n ক্যাপ। তাহলে ম্যাগনিটিউড কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে কোনো ভেক্টরের সঙ্গে যদি কোনো স্কেলার বা কোনো নাম্বার যদি কোনো মান আমরা গুণ করি, তার ম্যাগনিটিউডের পরিবর্তন ঘটে যাবে, মান চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেক্টরই থাকবে, ডাইরেকশানটা একই থাকবে, ডাইরেকশান কোনো পরিবর্তন হবে না। এটা ভালো করে আমরা কেস আকারে লিখে রাখি তোমাদের, তাহলে খুব সহজে বুঝতে পারো। এটা নোট ডাউন করে রাখো, কারণ এর উপরে কিছু আমি নিউমেরিক্যাল প্রবলেমও তোমাদের করাবো। তাহলে প্রথমে কেস 1, কোনো ভেক্টরের সঙ্গে যদি আমরা কোনো স্কেলার গুণ করি, ওকে, মাল্টিপ্লাই a scalar with a vector, okay, multiply a positive scalar, okay, a positive লিখে দিই, পজিটিভ স্কেলার। ওকে, তাহলে কী হবে, তাহলে আমি এম দিলাম, পজিটিভ m × ভেক্টর a, এর সঙ্গে গুণ করলে কী হবে, m a। অর্থাৎ এখানে যে আরেকটু আমরা ডিপলি অ্যানালাইজ করি, তাহলে দেখতে বুঝতে পারো কি m × a ভেক্টর a × n ক্যাপ,
তাহলে পাচ্ছি কি এম এ এন ক্যাপ, তাহলে এটা হচ্ছে মান। তাহলে আগে মান কি ছিল দেখে নাও, আগে নর্মাল ভেক্টর এ ভেক্টর ইকুয়াল ছিল কি এ ইন্টু এন ক্যাপ। তাহলে এখন এম এ, তাহলে মানটা কী হয়েছে চেঞ্জ হয়ে যায়, তাহলে ম্যাগনিটিউড চেঞ্জ বা ডাইরেকশন নো চেঞ্জ। তাহলে এখানে বলতে পারি কি ম্যাগনিটিউড শুড চেঞ্জ, ওকে, বাট ডাইরেকশন কী হচ্ছে ডাইরেকশন নো চেঞ্জ, ওকে। তাহলে যদি আমি কোনো ভেক্টরের সঙ্গে কোনো স্কেলার যদি গুণ করে থাকি, সেখানে তার মান যা আগে ছিল তার থেকে মানটা পরিবর্তন হবে, কিন্তু ডাইরেকশনটা যেদিকে ছিল ওই মুখ যেদিকে ছিল সেই দিকে থাকবে। যেমন একটা এক্সাম্পল দেখালাম 2-এর, এটা এরকম যে এ ভেক্টর যা ছিল 2টা মানে ডবল হয়ে গেছে, এক্ষেত্রে কী হয়ে গেছে ডাবল হয়ে গেছে। নেক্সট দেখে নাও, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, এম এর জায়গায় এম ইকুয়াল টু আমরা 2 বসালাম, তার 2 ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু আমরা পাবো কি 2a ইন্টু এন ক্যাপ, অর্থাৎ আগে যা মান ছিল তার মানটা দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু ডাইরেকশনটার কোনো পরিবর্তন হয় না। এবার যদি কেস 2, ওকে, কেস 2 এই কোশ্চেনটা দেখে নাও, মাল্টিপ্লাই a negative scalar with a vector, ওকে। সেক্ষেত্রে কী আছে দেখো না, আমার এই ভেক্টর ইকুয়াল টু কী ছিল a ইন্টু এন ক্যাপ, তাহলে এর সঙ্গে মাইনাস এম ইন্টু এ ভেক্টর গুণ করলাম, তাহলে কি পাচ্ছি মাইনাস এম ইন্টু এ ভেক্টর মানে কি এ ইন্টু এন ক্যাপ, তাহলে পাচ্ছি দেখে নাও এম এ ম্যাগনিটিউডটা দেখে নাও, ম্যাগনিটিউডটা কী হচ্ছে এম এ, ওকে, এম এ ইন্টু মাইনাস এন ক্যাপ। তাহলে আগে যে এন ক্যাপ ছিল এখন মাইনাস এন ক্যাপ হচ্ছে, তা অর্থাৎ ডাইরেকশানে মাইনাস আমরা কোনটা বুঝি, একটা এ ভেক্টর যদি এদিকে হয় মাইনাস এ ভেক্টর কোন দিকে হবে অপোজিট দিকে, এটা মাইনাস এ ভেক্টর অপোজিট ডাইরেকশান হলে মাইনাস হয়ে চলে আসে। তখন এখান থেকে আমরা কী বুঝাচ্ছি দেখুন এই দুটো থেকে, তাহলে এখান থেকে কম্পেয়ার করে বোঝাচ্ছি যে যদি কোনো মাইনাস নেগেটিভ স্কেলার যদি কোনো একটা ভেক্টরের সঙ্গে গুণ করা হয়, ভেক্টরে থাকবে শুধু কী হয়ে যাবে দেখে নাও যে ম্যাগনিটিউড চেঞ্জ, এখানে কী হচ্ছে দেখে নাও, তাহলে ম্যাগনিটিউড কী হচ্ছে দেখে নাও ম্যাগনিটিউড চেঞ্জ, ডাইরেকশন চেঞ্জ, ওকে। তার দুটোই চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনও চেঞ্জ হবে আর মানও চেঞ্জ হবে। এবার এই ক্ষেত্রে যদি আমরা নিই স্পেশাল যদি কেস নিই, যদি স্কেলারটা এমটা যদি আমার 1 হয়ে যায়, যদি 1 গুণ করি তাহলে ম্যাগনিটিউড কোনো পরিবর্তন হবে না আর ডাইরেকশনের কোনো পরিবর্তন হবে না। এখানেও যদি আমরা এম এর জায়গায় 1 নিয়ে নিই, 1 গুণ করি, তাহলে কি হচ্ছে ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ডাইরেকশন পরিবর্তন হয়ে যাবে। যদি এম ইকুয়াল 0 বসিয়ে দিই, 0 গুণ করি, তাহলে কী হচ্ছে সেটা ম্যাগনিটিউড 0 যাবে কিন্তু ডাইরেকশন থাকবে। সেক্ষেত্রে এটাকে বলা কি নাল ভেক্টর, এই ভেক্টরকে নাল ভেক্টর বলা হয়। তাহলে নাল ভেক্টর কি, যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড 0, ওকে, ম্যাগনিটিউড 0 আছে সেই সমস্ত ভেক্টরকে বলা হচ্ছে কি নাল ভেক্টর, ওকে। তাহলে এর উপর আমরা কিছু কোশ্চেন ডিসকাস করবো দেখে নাও। তাহলে প্রথম যে কোশ্চেনটা ডিসকাস করবো, কোশ্চেনটা দেখে নাও কী আছে, ফাইন্ড দ্য ভেক্টর দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য ভেক্টর i minus 3j plus 2k and 3i plus 6j minus 7k so that the resultant vector is a unit vector along the y axis। কোশ্চেনটা কী বলে দেখে নাও যে এমন ভেক্টরটার নাম, এমন একটা ভেক্টর আমরা অ্যাড করব, যে ভেক্টরটা দুটো ভেক্টর সঙ্গে অ্যাড করছি, এদের এই তিনটে ভেক্টর যোগ করার পরে যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেই ভেক্টর অভিমুখ করতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। অর্থাৎ তাহলে আমি এক্স ওয়াই জেড যদি বলি, এক্স এটা হচ্ছে জেড, এটা যদি ওয়াই ধরি, তাহলে এই লব্ধি ভেক্টরটার হচ্ছে অভিমুখ এদিকে হবে। তাহলে প্রথম ভেক্টরটা ধরলাম কি এ ভেক্টর বলে দিচ্ছে, এ ভেক্টরটা কত দেখে নাও, বলেছে কি i minus 3j plus 2k, ওকে, এই ভেক্টরটা বলে দিচ্ছে। নেক্সট বি ভেক্টরটা বলে দিচ্ছে দেখুন, বি ভেক্টর ইকুয়ালটা আমি ধরলাম, এটা বি ভেক্টর ধরলাম, সেটা হচ্ছে 3i plus 6j minus 7k, ওকে, minus 7k, ওকে, এটা বলে দিচ্ছে। থার্ড ভেক্টরটা আমি সেটাকে আর ধরলাম, লেট আস কনসিডার দ্য ভেক্টর থার্ড, ওকে, থার্ড ভেক্টর is r, ওকে।
তাহলে তিনটে যোগ করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেটার অভিমুখ কোন দিকে y অক্ষ বরাবর। y অক্ষ বরাবর কি মানে কি যে ওকে যে ইউনিট ভেক্টর, তার বলতে পারি কি a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস r ভেক্টর ওকে প্লাস r ভেক্টর ইকুয়াল টু j ক্যাপ। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, তাহলে a ভেক্টর মান কি i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস b এর মান কি আছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 7k ক্যাপ প্লাস আর ভেক্টর জানি না, ওইটাই মান বের করতে হবে, এটা হচ্ছে j ক্যাপ। তাহলে দেখে নাও এটা অ্যাড করলে কত হয় i প্লাস 3i, তাহলে 4i ক্যাপ মাইনাস 3j প্লাস 6j, তাহলে কত হচ্ছে দেখে নাও প্লাস 3j প্লাস 2k মাইনাস 7k, তাহলে কত হচ্ছে 5k, 5 6 7 ওকে মাইনাস 5k প্লাস আর ভেক্টর ইকুয়াল টু j ক্যাপ। তাহলে আর ভেক্টরটা কী করে বেরোবো, তাহলে বা আর ভেক্টর ইকুয়াল টু দেখে নাও 4i ওদিকে গেলে মাইনাস 4i, এখানে দেখে নাও প্লাস 3j, তাহলে এদিকে গেলে হচ্ছে মাইনাস 3j, ভালো করে দেখে নাও প্লাস 3j, তাহলে এদিকে গেলে মাইনাস 3j প্লাস j আছে, তাহলে মাইনাস 2j মাইনাস 5k প্লাস 5k ওকে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তার রেজাল্টেন্ট বা যে প্রথম যে ভেক্টরটা অ্যাড করলে যেটা পাচ্ছে ভেক্টরটা কত হচ্ছে মাইনাস 4i মাইনাস 2j প্লাস 5k, এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এখানে অপশান দেখেন, প্রথম অপশান দিয়েছে কি মাইনাস 4i, অপশান এ দিয়েছে মাইনাস 4i মাইনাস 2j প্লাস 5k ওকে। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার হবে, এটা হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা দেখে না কি আছে, এ ভেক্টর মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার 0 দ্য রেজাল্টেন্ট ইনটু অপশান এ 0 নর্মাল স্কেলার 0 বলেছে, অপশান বি এ ভেক্টর, অপশান সি হচ্ছে 0 ভেক্টর, অপশান ডি হচ্ছে এ ক্যাপ ওকে। এ ক্যাপ মানে হচ্ছে এ ইউনিট ভেক্টর। কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, যদি কোনো এ ভেক্টরের সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে লব্ধি যে ভেক্টর যেটা মান পাবো সেটা হচ্ছে কি 0 স্কেলার হবে বা এ ভেক্টর হবে বা 0 ভেক্টর হবে বা এ ক্যাপ হবে। তাহলে আমরা যদি 0 স্কেলারের সঙ্গে যদি এ ভেক্টর গুণ করি তাহলে কী হচ্ছে সেটা 0 ইন্টু, তাহলে ভালো করে দেখে নাও 0 ইন্টু এন ক্যাপ থাকবে, তাহলে অবশ্যই এটাকে আমরা 0 ভেক্টর বলবো ওকে। অবশ্যই এটা কী হবে নাল ভেক্টর বা 0 ভেক্টর। একটু আগে আমি থিওরির সময় বলেছিলাম যে এই ভেক্টরের সঙ্গে 0 গুণ করলে 0 ভেক্টর হয়ে যাবে, অবশ্যই ভেক্টর থাকবে ম্যাগনিটিউড 0 হয়ে যাবে কিন্তু ডাইরেকশান থাকবে। তাহলে এটা অপশান কী হচ্ছে অপশান সি হচ্ছে কি সঠিক উত্তর হবে ওকে। তাহলে নেক্সট কোশ্চেন দেখলাম, নেক্সট কোশ্চেন বলছে কি ইউনিট ভেক্টর ডাজ নট হ্যাভ এনি স্পেসিফাইড, ইউনিট ভেক্টরের কোনটি নির্দিষ্ট থাকবে না, সেটা হচ্ছে কি অপশান এ ডাইরেকশান, অপশান বি ম্যাগনিটিউড, অপশান সি ইউনিট, অপশান ডি অল অফ দিস। কোশ্চেনটা আরেকবার বলছে, কোশ্চেনটা বলছে কি ইউনিট ভেক্টরের এই 4টে যে অপশান বললাম তার মধ্যে কোনটি স্পেসিফিক নয় বা স্পেসিফাইড নয় বা নির্দিষ্ট করে বলা থাকবে না। সেটা প্রথমটা হচ্ছে কি ডাইরেকশান বা অভিমুখ, ম্যাগনিটিউড বা মান, ইউনিট বা একক, আর অপশান ডি অল অফ দিস মানে সমস্তটাই। অবশ্যই উত্তরটা হবে কি অপশান সি ইউনিট ওকে। ইউনিট ভেক্টরের কখনো মানে যেটা বলছি আমরা ইউনিট ভেক্টর কখনো আমরা কি থাকবে না ইউনিট বা একক নির্দিষ্ট করে বলা থাকবে না ওকে। নেক্সট কোশ্চেন দেখো না কি আছে, দ্য ইউনিট ভেক্টর অ্যালং আই প্লাস জে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইজ, অপশান এ কে ক্যাপ, অপশান বি আই ক্যাপ প্লাস জে ক্যাপ, অপশান সি আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2, অপশান ডি আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই 2। বলেছে কি আই ক্যাপ ওকে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর ইউনিট ভেক্টর কত হবে, এর একক ভেক্টর। তাহলে এটাকে আমরা এ ভেক্টর ধরে নেব, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এর মান কত হবে এ ইকুয়াল টু √1² প্লাস 1², কারণ আয়ের কোএফিসিয়েন্ট 1 জের কোএফিসিয়েন্ট 1, তাহলে আই স্কোয়ার 1², তাহলে এটা কি 2 হবে শুধু √2। তাহলে আমরা বলতে পারি কি এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ, তাহলে এখান থেকে এন ক্যাপ ইকুয়াল টু আমরা বলতে পারি কি এ ভেক্টর বাই এ। তাহলে মান বসিয়ে দিলে কত হতে হবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইড বাই এর মান √2। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2, অর্থাৎ এখানে অপশানটা হবে কি অপশান সি হবে কি সঠিক উত্তর ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখলাম যেই থিওরিগুলো পড়ালাম তার উপরে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমগুলো করে দিলাম। নেক্সট আরেকটা থিওরি পড়াবো, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশনের সূত্রটা এটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এখান থেকে আমি সব থেকে সহজ করে এটা বুঝিয়ে দেবো এবং এর উপর আমরা প্র্যাকটিসও করবো কিছু প্রবলেম। তাহলে নেক্সট হচ্ছে কি ভেক্টর অ্যাডিশন।
ওকে, ভেক্টর অ্যাডিশনের পর তিনটে সূত্র আছে আমরা জানি। একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার মেথড, ট্রায়াঙ্গুলার, আর আছে প্যারালোগ্রাম, মেথড, আর একটা হচ্ছে কি পলিগন, পলিগন মেথড। তিনটে মেথড আছে বা তিনটে সূত্র আছে বলা যেতে পারে, বা তিনটে পদ্ধতি আমরা প্রয়োগ করে আমরা ভেক্টরের অ্যাডিশন করি। প্রথমে ট্রায়াঙ্গুলার, প্যারালোগ্রাম আর হচ্ছে পলিগন। একটা করলেই সবই হয়ে যাবে, ট্রায়াঙ্গুলারটা জানলেই সবটাই হয়ে যাবে। ট্রায়াঙ্গুলার মেথড কি দেখো, এখানে কি বলেছে, যদি কোনো একটা ভেক্টর থাকে ধরলাম, ওকে, কোনো একটা ভেক্টর আছে এভাবে, তাহলে এর অভিমুখ এদিকে, এর অভিমুখ এদিকে, এর অভিমুখ অপোজিট দিকে। তাহলে কোনো ভেক্টরে যদি পরপর যদি দুটো অভিমুখ থাকে, তাহলে এর যেটা বিপরীত দিকে যে অভিমুখগুলো আছে বা অপোজিট ডাইরেকশন আছে, সেইটা এই দুটো রেজাল্টেন্ট ভেক্টর হবে। অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, এটা হবে যে কোনো ভেক্টর যে কোনো ডাইরেকশন হতে পারে। ওকে, আমরা যে কোনো দিকে নিতে পারি। ওকে, তাহলে এটা যদি আমার এই অভিমুখ হয়, এটা যদি এই অভিমুখ হয়, তাহলে এটা এ বললে, এটা যদি বি বলি, তাহলে এটা সি ভেক্টর হবে, অপোজিট ডাইরেকশন সি। তাহলে অবশ্যই সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মানে ত্রিভুজ মানে হচ্ছে সমকোণী হতে হবে বা সমদ্বিবাহু ত্রিভুজ দরকার নেই, যে কোনো অভিমুখে থাকলে। সোজা কথা আমার হচ্ছে কি, কোনো ভেক্টরের, কোনো ত্রিভুজের যে তিনটে যে বাহু আছে তার মধ্যে যেটা বিপরীত বাহুটা হবে সেটা বাদবাকি দুটো ভেক্টরের লব্ধি হবে, এবং তার ভেক্টরটা হবে কত, সি ভেক্টর ইকুয়াল টু বি এ প্লাস বি ভেক্টর। ওকে, দেখো না, এ প্লাস বি ভেক্টর। এবার এর মান কী হবে, এর মান এবং ডাইরেকশান আমরা দুটো জিনিস বের করি, তাই না? তাহলে এর ম্যাগনিটিউড আর আমরা ডাইরেকশানটা বের করব। তাহলে কোনো একটা ভেক্টর আছে, তাহলে এটা যে থিটা অ্যাঙ্গেল করে থাকে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা হচ্ছে আমার সি ভেক্টর। ওকে, তাহলে সি ভেক্টরের মান কী হবে, সি ভেক্টর আমার মান কত বের করে দেখলাম। তাহলে এখান থেকে একটা আমি অঙ্কন করতে হবে, এখানে অঙ্কন করলে এখানে আলফা অ্যাঙ্গেল করলে, আলফা অ্যাঙ্গেল কার মধ্যে আছে, এ আর বি, আলফা অ্যাঙ্গেলটা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যেকার কোনটা আছে। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এখানে বুঝতে পারছি। তাহলে আমি যদি নাম দিয়ে দিই এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজ, দেখো না, এ বি সি এই ত্রিভুজের হচ্ছে কি আমার লব্ধি ভেক্টর কোনটা আছে, সি ভেক্টর। তাহলে বলতে পারি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইটা প্রমাণটা কীভাবে আমি করাবো না, কারণ এটা আমি ভেক্টর চ্যাপ্টারের ক্লাস 11 আমি ডিটেলস আলোচনা করেছি, কীভাবে এটা বেরিয়েছে, এ করেছে সমস্ত জিনিস। এখান থেকে আমরা মানটা বের করবো। ত্রিভুজ সূত্রে বলা আছে কি, ভেক্টরের কোনো ত্রিভুজের পরপর ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, দুটি ভেক্টরের মান ও অভিমুখকে যদি নির্দেশ করে, তার বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা এই ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে সূচিত করবে বা নির্দেশ করবে। তাহলে সি ভেক্টরটা হবে কি, এ আর বি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ। তাহলে এর মান আর অভিমুখ কত হবে, তাহলে সি ভেক্টরে আমরা প্রথম বের করব কি, ম্যাগনিটিউড, তারপরে কি এর ডাইরেকশন। ওকে, তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা এটা বুঝলাম যে যেটা বিপরীত দিকে বাহুটা হবে সেই বাহুটা হচ্ছে বাদবাকি দুটো ভেক্টরের যোগফল হবে। তার সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার যেহেতু সূত্র যে মান আর অভিমুখ আছে, তাহলে আমাকে সি ভেক্টরের মানও বের করতে হবে আর এর অভিমুখ ডাইরেকশনটাও বের করতে হবে। তাহলে অভিমুখ মানটা কী করে বের করতে দেখো না, ম্যাগনিটিউড অফ সি। তাহলে কী হবে দেখো না, সি ভেক্টর, তাহলে সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। দেখুন সি ভেক্টর ইকুয়াল টু কী হয়েছিল, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটা আমরা বের করেছিলাম। তাহলে এখান থেকে আমরা আলফা ধরেছিলাম, এখানে এটা বের করেছিলাম কি বি কস আলফা, এটা ছিল বি সাইন আলফা। সেখান থেকে আমরা সমাধান করে সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা আছে এটাকে আমরা ই ধরেছিলাম, সেটা ধরে আমরা সিটার মান বের করেছিলাম। তাহলে সেখানে ও যে ভেক্টরটা লব্ধি ভেক্টরটা বা রেজাল্টের যে ভেক্টর বেরিয়েছে সেটার মান হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবারে ডাইরেকশনটা কী হবে দেখুন, ডাইরেকশনটা তাহলে বলতে পারি কি, ডাইরেকশন অফ সি ভেক্টর। সি ভেক্টরের ওইমুখ কত হবে দেখো না, তাহলে দেখে না সি ভেক্টর আছে, সি ভেক্টর এই দিক বরাবর আছে, এই সি ভেক্টরটা কার উপরে দাঁড়িয়ে আছে দেখো না, থিটার উপরে। থিটা যদি দেখো চেঞ্জ হয়ে গেলে, থিটা দেখো না এইভাবে, থিটার যদি মান পরিবর্তন হয় দেখো না, থিটা মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সিটা এরকম পারপেন্ডিকুলার হয়ে যাবে। থিটা মান যদি 120 ডিগ্রি হয়েছে তাহলে সিটা এভাবে বেঁকে যাবে।
তাহলে থিটার মান যদি 20 ডিগ্রি হয়ে যায় তাহলে সিটা এইভাবে একটু নিচে দিকে, এই যে সি এর যে অভিমুখ, সি এটা যদি আমরা এটাকে যদি এখান থেকে সি বলি, তাহলে এই যে সিটার অভিমুখ কোন দিকে হবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, থিটার উপরে। তাহলে আমরা থিটা যদি বের করতে পারি তাহলে সাইন, আমরা সেখান থেকে সি এর অভিমুখটা পেয়ে যাবো। তাহলে এখানে ডাইরেকশন হবে কি থিটা, তাহলে ট্যান থিটা বের করবো, ট্যান থিটা ইকুয়াল টু দেখে নাও এটা হচ্ছে ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে বি সাইন আলফা বাই এই টোটালটা লম্ব বাই ভূমি করলে লম্ব হচ্ছে কি বি সাইন আলফা আর নিচেটা হচ্ছে কি এ প্লাস বি কস আলফা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার ডাইরেকশান। তাহলে এখান থেকে বি সাইন আলফার মান এগুলো যদি বলে দেওয়া থাকে সেখান থেকে ট্যান থিটা পেয়ে যাবো, ট্যান থিটা থেকে আমরা থিটা পেয়ে যাবো কীভাবে, থিটা ইকুয়াল টু বলতে পারি কি ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে এখান থেকে আমরা থিটা মানটা পেয়ে যাবো খুব সহজে। তাহলে এই হচ্ছে দুটো ব্যাপার, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে ত্রিভুজের অ্যাডিশন ব্যাপারটা কী। তাহলে কোনো ত্রিভুজ যদি থাকে, ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যেই বাহুটা বিপরীত দিকে হবে, দুটো অভিমুখ একই দিকে আছে, যেটা বিপরীত দিকে হবে সেটা যে রেজাল্টেন্ট ভেক্টর হবে বা লব্ধি ভেক্টর হবে, সেই ভেক্টরটা কি হবে সি ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি, বাদ বাকি যে দুটো ভেক্টরের সমষ্টি আবার যোগফল হবে। ওকে, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর হবে। আর তাহলে এ ভেক্টর মান আর অভিমুখ কী হবে, মানটা হবে কি সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আলফা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল। এর ডাইরেকশনটা কী হবে, ডাইরেকশনটা যে দেখে নাও সি ডাইরেকশনটা কার উপর ডিপেন্ড করছে, থিটার উপরে। থিটার মানে বাড়লে কমলে সি এর মানও বাড়বে কম, মানে এই দিকের মোশন হবে। তাহলে যেহেতু সি এর মান থিটার উপর ডিপেন্ড করছে, অবশ্যই সি ভেক্টরের ডাইরেকশনটা কী হবে থিটা। তা থিটা বের করতে হবে, তা থিটা বের করতে হলে কী হবে দেখে নাও ট্যান থিটা। তাহলে বড় ত্রিভুজটা নাও এসি ত্রিভুজ থেকে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্বটা কি আছে বি সাইন আলফা, ভূমিটা কি আছে দেখে নাও এ প্লাস বি কস আলফা। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা পেলাম, সেখান থেকে আমরা থিটা এভাবে বের করতে পারি। এই বিষয়টা যদি তোমরা ডিটেলসে জানতে চাও, আরও ডিটেলসে যে কীভাবে আসলো, তাহলে অবশ্যই আমরা এই ক্লাস 11 ভেক্টরের যেই চ্যাপ্টারটা পড়িয়েছি, বিশেষ করে এই ট্রায়াঙ্গুলার রুল, প্যারালোগ্রাম রুল, সেটাকে ভালো করে বুঝে নেবে, তাহলে এটা আরও সহজ করে তোমরা বুঝতে পারা যাবে। ওকে, তো এটা যেমন ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে এটা ত্রিভুজ মানে সামন্তরিক ক্ষেত্রে একই, কোনো পরিবর্তন হবে না। সামন্তরিকটা কি দেখো, সামন্তরিকটা আমরা জানি কি, ওকে এটা হচ্ছে সামন্তরিক। তাহলে এ বি সি ডি, তাহলে এটা হচ্ছে কর্ণ, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। ওকে, এ বি সি, আর এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে লম্ব টেনে দাও, তাহলে এটাও বি, এটা আলফা, তাহলে এটা হচ্ছে কি বি কস আলফা বি সাইন আলফা, ব্যাস হয়ে গেল। তাহলে আবার সেই ত্রিভুজ চলে আসলো, দেখুন এটা কি ই করে দাও, তাহলে এ বি সি। ওকে, এ বি সি থেকে এ সি ই, তাহলে ত্রিভুজ চলে আসলো। তাহলে এক্ষেত্রেও আমার একই ফর্মুলা হবে আর একই মান হবে, অর্থাৎ ত্রিভুজ এবং সামন্তরিকের ক্ষেত্রে সূত্রর কোনো পরিবর্তন হবে না, শুধু সংজ্ঞাটা আলাদা আছে, কিন্তু মান এবং অভিমুখের কোনো পরিবর্তন হবে না। এখানে একটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে কি, যে কখন লব্ধির মান ম্যাক্সিমাম হবে, কখনো মিনিমাম হবে, কখন রেজাল্টেন্ট ভেক্টরটা বা রেজাল্টেন্ট ভেক্টরের মানটা ম্যাক্সিমাম হবে আর কখন রেজাল্টেন্ট ভেক্টরের মানটা মিনিমাম হবে, সেটা জানতে হবে। এটাই খুব গুরুত্বপূর্ণ আছে। তাহলে আমরা যে দুটো ফর্মুলা পেয়ে গেলাম সেটা লিখে রাখি পাশে। প্রথমে কি পেলাম, সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ওকে, এটা ঠিক আছে, এটা আছে। তাহলে এখান থেকে আমি কেস 1 আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, যদি আলফার মান 0 ডিগ্রি হয়, দেখে নাও ভালো করে বোঝার চেষ্টা করো, আলফার মান 0 ডিগ্রি, আলফার মান 0 ডিগ্রি হলে কী হবে দেখে নাও। আমি আগে থিওরিটিক্যাল বোঝাচ্ছি, তারপরে গ্রাফিক্যালি বা ছবির চিত্র সহজে তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো, খুবই সহজ আছে। আলফা ইকুয়াল 0 বসিয়ে দাও, সি এর মান কী হবে দেন, সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0 ডিগ্রি, তা সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস 0 ডিগ্রির মান কত হচ্ছে 1, তাহলে প্লাস 2ab, তা সি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তা সি ইকুয়াল টু কত হচ্ছে এ প্লাস বি। তাহলে এইটাই হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম মান, ম্যাগনিটিউড বলতে পারি আমরা। তাহলে এখান থেকে বলতে সি ম্যাক্সিমাম ইকুয়াল টু এ প্লাস বি।
তাহলে কোনো ভেক্টর বা কোনো রেজাল্টেন্ট ভেক্টর ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কত হবে, দুটো ভেক্টরের অ্যাডিশন a প্লাস তাদের মানের যোগফল a প্লাস বি, দেখে না কীভাবে পেলাম, তাহলে a প্লাস বি হবে। এবার এটাকে আমরা চিত্র সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখে নাও আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমার ছবিটা কেমন ছিল দেখে নাও, ছবিটা আমি এটা একটু জটিল ছবি হচ্ছে, আমি সহজ ছবিটা দেখাচ্ছি তোমাদের। তাহলে ওকে, এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল আলফা, এটা ছিল থিটা। এবার দেখে নাও এইটা এখান থেকে এর দৈর্ঘ্য হচ্ছে বি, এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে এ। আলফা ইকুয়াল টু 0, দেখে নাও বি ভেক্টরটা, এই যে বি ভেক্টর ধরলাম এটা বি ভেক্টর, এই বি ভেক্টরটা দাঁড়িয়ে আছে কার উপরে, দেখে না আলফা অ্যাঙ্গেলের উপরে, আলফা কোণের উপর। তাহলে এই বি ভেক্টরটা ভালো করে বুঝে নাও, এই বি ভেক্টরটা দাঁড়িয়ে আছে আলফা কোণের উপরে, দেখে না এইভাবে যে দাঁড়িয়ে আছে আলফার উপরে। আবার সি ভেক্টরটি দেখে না, আবার সি ভেক্টরটা কার উপর দাঁড়িয়ে আছে, কার উপর ঠ্যাক দিয়ে বলে না, কার উপর হেলাম দিয়ে বা ঠ্যাক দিয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কি বি ভেক্টরের উপরে। দেখে নাও পরপর চেন, দেখে নাও বি দাঁড়িয়ে আছে এর উপরে, মানে এর উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, সি দাঁড়িয়ে আছে বি এর উপর ভর করে, যে থিটা অ্যাঙ্গেলটা করেছে কার উপর ভর করে, বি এর উপর ভর করে। তাহলে দেখুন ভালো করে, বিটা দাঁড়িয়ে আছে, বিটা উপরে দাঁড়িয়ে আছে কার উপরে, আলফার উপরে ভর করবে না, আলফা ঠ্যাক দিয়ে রেখে দিয়ে যেন। যদি আলফা 0 হয়ে যায়, আলফাকে যদি এখান থেকে সরিয়ে নিই, তাহলে কী হবে, বিটা কী যাবে, নিচে পড়ে যাবে। তাহলে এইভাবে বিটা এখান থেকে, এইভাবে বিটা উপর থেকে এখানে নিচে পড়ে যাবে। যেহেতু আমার আলফা অ্যাঙ্গেলটা নেই, তাহলে এটা হচ্ছে কি বি। তাহলে বি যদি পড়ে যায় এখান থেকে, তাহলে সিটা কী হবে, বি সিটা আবার কার উপর দাঁড় করে আছে, বি এর উপরে ভর করে আছে। তাহলে বিটা যদি নিচে পড়ে যায়, সিটাও কী হবে, পড়ে যাবে। এটা কোথায় যুক্ত ছিল, বি এর মাথার উপর, তাহলে এই মাথা নিয়ে এখানটায় পড়ে যাবে। তাহলে এবার এখান থেকে এতটুকু হচ্ছে আমার সি। তাহলে সি এর টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে, এ প্লাস বি। কত সহজ দেখুন, এগুলো আমরা ক্যালকুলেশন না করেও ভালো করে বুঝতে পারবো। ভালো করে বুঝে নাও, আমার বি ভেক্টর দাঁড়িয়েছিল আলফা অ্যাঙ্গেলের উপরে, সি ভেক্টর দাঁড়িয়েছিল বি ভেক্টরের উপরে। তাহলে যদি আলফা অ্যাঙ্গেল 0 হয়ে যায়, আলফা 0 হয়ে গেল মানে কি, আলফা নেই, কোণ নেই, তাহলে আলফা সরে গেছে, আলফা সরে গেলে বিটা কি নিচে পড়ে যাবে। তাহলে বিটা পড়ে যাচ্ছে মানে কি, বিটা সিকে নিয়েও পড়বে, কারণ বি এর উপরে কি সি দাঁড়িয়েছে। তাহলে এই দুটো মাথা যদি এখানটায় পড়ে যায়, তাহলে দেখে নাও, তাহলে এখান থেকে এর দূরত্বটা হচ্ছে কি সি, তাহলে সেটা হচ্ছে কি এ প্লাস বি। তাহলে সেই জন্য এই সি ভেক্টরের মান তারপর ম্যাক্সিমাম সর্বোচ্চ হবে, সেটা হচ্ছে কি এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে আমার সি ভেক্টর ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাগনিটিউড, সি ম্যাক্সিমাম ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে কখন রেজাল্টেন্ট ভেক্টর মান ম্যাক্সিমাম হবে, যখন এ এবং বি ভেক্টরের মধ্যেকার কোণ 0 ডিগ্রি হবে। ওকে, তো নেক্সট এবারে মিনিমাম কেসটা আমরা দেখব, সেটা হচ্ছে কি দেখে নাও, যদি কেস টু সেটা হচ্ছে কি আলফা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়ে যায়। ওকে, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু কী হবে দেখুন, এখানে আমরা ডাইরেকশনটা বের করে নিই। দেখুন ডাইরেকশন থিটাটা কত হচ্ছে, দেখুন থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন 0 ডিগ্রি বাই এ প্লাস বি কস 0 ডিগ্রি। এবার সাইন 0 ডিগ্রি মানে কি, সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, তাহলে 0 হলে পুরোটাই 0 যায়, তাহলে বলতে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 0, তাহলে ট্যান ইনভার্স 0 মানে কত ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ থিটারও কোনো অস্তিত্ব থাকবে না। সহজেই বুঝতে পারছি, যদি সিটা পড়ে যায় এখানে, থিটা থাকছে কি, থিটাও থাকছে না, তাহলে থিটা অবশ্যই 0 ডিগ্রি আসবে। যদি না আসে তাহলে ক্যালকুলেশন ভুল আছে, লজিকে কোনো ভুল নেই। নেক্সট কেস টু, যদি আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে যায়, 180 ডিগ্রি মানে এটা তো আমার আলফা ছিল, আলফা 180 ডিগ্রি মানে কি, এটাও ঘুরিয়ে এদিকে পড়েছে। তার মানে এবার যদি আমি ছবিটা আঁকি কেমন হবে দেখো না, তাহলে এটা ছিল আমার এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, এটা ছিল আলফা এ, এটা ছিল আমার সি, ঠিক আছে সি ভেক্টর। এবার দেখো না বি ভেক্টর মান হচ্ছে, আলফার মান হচ্ছে 180 ডিগ্রি, মানে এটাকে ঘুরিয়ে কোন দিকে ফেলে দিচ্ছে, এদিকে। তার মানে এবারে এই বিটা কোথায় চলে এসছে, ঘুরে এই দিকেই পড়ে গেছে। ওকে, তাহলে বি ভেক্টরের অভিমুখ কোন দিকে আছে, এই দিক বরাবর, আর এ ভেক্টরের অভিমুখ কোন দিকে আছে, এই দিক বরাবর, কারণ এই দিক বরাবর দিয়েছি। বি ভেক্টর এই মাথাটা কোথায় পড়েছে, এইখানটায়, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে সি। ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এখান থেকে এইটুকু দূরত্ব সি, এখানে কত আছে বের করে তারপরে লজিকটা বোঝাচ্ছি এখানে। তাহলে সেটা হচ্ছে এখানে পাচ্ছি কত আমরা দেখো না, এখানে আমরা পাবো সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
কস 180 ডিগ্রি, তার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস 180 ডিগ্রি হচ্ছে -1 মাইনাস 2ab, তাহলে সি ইকুয়াল টু হবে কি রুট অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে এইটাই হচ্ছে মিনিমাম, সি মিনিমাম ইকুয়াল টু এ মাইনাস বি। দেখে নাও এখানে তাই পাবে তুমি। এখান থেকে এর দূরত্ব হচ্ছে কি এ, ওকে, এখান থেকে এর দূরত্ব এ, আবার এখান থেকে এর দূরত্ব হচ্ছে বি, তাহলে টোটাল এর দৈর্ঘ্য আছে এই দিকে, দেখো না এ আছে এই দিক বরাবর, বি আছে এই দিক বরাবর, তাহলে এই দুটো, আর এখানে এর মাথায় আছে এটা, তাহলে এইটুকু দূরত্ব বের করতে হবে, কারণ সিটা কোথায় ছিল, এই মাথার সঙ্গে সি যুক্ত আছে, তাহলে এইটা ঘুরে এখানে পড়েছে, তাহলে এখান থেকে এই দূরত্ব সি, তাহলে এইটুকু দূরত্ব কত হবে, তাহলে আমি কি করব এ মাইনাস বি, তাহলে এখানটা করবো কি আমরা মান যেহেতু করছি এ মাইনাস বি, তাহলে টোটাল এ থেকে যদি বিটা বাদ দিই তাহলে এইটুকু পেয়ে যাচ্ছি, তাহলে এইটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমরা পেয়ে গেছি এটা সি মিনিমাম এ মাইনাস বি, তাহলে এইটাই হচ্ছে কি লব্ধি ভেক্টরের মিনিমাম ভ্যালু বা মিনিমাম ম্যাগনিটিউড। তাহলে যখন লব্ধি ভেক্টর কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, তাহলে এ আর বি ভেক্টরের মধ্যে কোন কত ডিগ্রি হলে, তাহলে এ আর বি ভেক্টরের মধ্যে কোন যদি 0 ডিগ্রি হয় তখন রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে কি ম্যাক্সিমাম হবে, আর এ আর বির মধ্যে যদি 180 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে কি মিনিমাম হবে। এক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমার থিটা 0 হবে, কেন বলো তো এখানে থিটা উৎপন্ন হবে না, সেটা আমরা করে দেখছি এখানটায়। তাহলে আমরা যদি থিটা বের করি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন 180 ডিগ্রি বাই এ প্লাস বি কস 180 ডিগ্রি। এবার দেখো সাইন 180 ডিগ্রি মানে কত 0 হয়ে যাবে সেটা, তাহলে ট্যান ইনভার্স 0, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 0 ডিগ্রি। তার দুটো ক্ষেত্রেই আমার কী হবে থিটার মান 0 ডিগ্রি হবে। তাহলে এই দুটো মান হচ্ছে কি ম্যাক্সিমাম আর মিনিমাম। ভালো করে অ্যাঙ্গেলটা মনে রাখবে, এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে রেজাল্টের ভেক্টর ম্যাক্সিমাম হবে, আর এ আর বি ভেক্টরের মধ্যে কোণ যদি 180 ডিগ্রি হয় রেজাল্টের ভেক্টর মিনিমাম হবে, দুটোর বিয়োগফল হবে। ওকে, নেক্সট এবারে আমরা এই থিওরির উপরে দুটো অঙ্ক করব, খুবই সহজ কাছে কনসেপচুয়াল অঙ্ক আছে, দেখে নাও। প্রথম অঙ্কটা কী আছে দেখে নাও, এ বয় ওয়াক 4 মিটার ইস্ট অ্যান্ড দেন 3 মিটার সাউথ, ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বয়। মানে কি হচ্ছে একটা ছেলে হাঁটছে, প্রথমে কি 4 মিটার ইস্টের দিকে হাঁটছে, তারপর হচ্ছে কি 3 মিটার সাউথের দক্ষিণের দিকে হাঁটছে, তার লব্ধি সরণটা কত সেটা বের করতে বলেছে। খুবই সহজ দেখো, আমরা রেজাল্টেন্ট ভেক্টরের কনসেপ্টে করবো এটা। আমরা আগে এখানে দেখিয়ে দিই, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ওকে, তাহলে হচ্ছে কি একটা ছেলে প্রথমে কি 4 মিটার ইস্টের দিকে হাঁটছে, এখান থেকে 4 মিটার হাঁটলো, এটা 4 মিটার ধরলাম 4 মিটার, তারপরে কি হচ্ছে 3 মিটার সাউথের দিকে, এখান থেকে আবার নিচের দিকে আসলো সাউথের দিকে 3 মিটার, তাহলে এটা ধরলাম, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এখানে হচ্ছে সি, তাহলে এখানটা লব্ধি সরণ হচ্ছে এই দিক বরাবর, তাহলে এটা হচ্ছে লব্ধি সরণ। তা দেখে নাও কী বলে 4 মিটার 3 মিটার, কী বলছে কোশ্চেনটা দেখে নাও, এই দিক বরাবর গেছে আর এই দিক বরাবর গেছে, ঠিক আছে। তাহলে 4 মিটার গেছে ইস্ট বরাবর, তারপরে ওখান থেকে ডাইরেক্ট একদম সাউথ দিক গেল, মানে হচ্ছে পুরো 190 ডিগ্রি কোণ করেছে এটা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ভালো করে বুঝে নাও, একটা ছেলে এখান থেকে ইস্টের দিকে 4 মিটার গেছে, তারপর 4 মিটার যাওয়ার পর পুরো লম্বলম্বভাবে নিচের দিকে সাউথের দিকে বা দক্ষিণ দিকে 3 মিটার গেছে, তাহলে ছেলেটির লব্ধি সরণ কতটুকু হয়েছে, এখানে মধ্যে কি ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বয়, সরণটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এটা আমরা খুব সহজে বের করতে, সেটা কি সি এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ করেছে, এই কেসটা তোমাদের বলিনি, এই কেসটা আমি একটু বলে দিই, যেটা আমি দুটো কেস আলোচনা করেছিলাম, আর একটা কেস 3 হিসাবে বলতে পারি। কেস 3 যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে সি ইকুয়াল টু কত হবে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90, তাহলে রুট অফ কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কস 90 কত হচ্ছে 0 ডিগ্রি প্লাস 0, তাহলে সি ইকুয়াল টু কত পাবো রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নর্মালি হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা। থিটা কত পাবো, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওকে বি সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি কস 90 ডিগ্রি। কস 90 মান কত 0, তাহলে বলতে হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ, এইটা। তাহলে এটা হচ্ছে থিটা 3 নম্বর কেস, অর্থাৎ এইটা হচ্ছে আমার এ ভেক্টর, বি আলফাটা 90 ডিগ্রি মানে এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে আমার সি ভেক্টর। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, আলফাটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা এ আর এটা বি হলে
অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই হচ্ছে সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ট্যান থিটা মানে কি, এটা যদি থিটা হয়ে থাকে ট্যান থিটা লম্ব বাই ভূমি বি বাই এ, দেখুন বি বাই এ চলে এসছে। ওকে, এই কনসেপ্টে এখানে অঙ্কটা দিয়েছে, সেটা কি বলছে কি 4 মিটার গেছে পূর্ব দিকে, তারপর সেখান থেকে দক্ষিণ দিকে 3 মিটার গেছে লব্ধি সরণ এসি। আমরা বলতে পারবো কি এসি ইকুয়াল টু রুট অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে রুট অফ 16 আর 9 ইকুয়াল টু রুট অফ 25, তাহলে যে বলতে কি 5 মিটার। ওকে, 5 মিটার আছে কোন দিকে দেখে নাও, 5 মিটার লব্ধি সরণ কোন দিকে 5 মিটার, এটা হচ্ছে কি পূর্ব আর এটা কি দক্ষিণ পূর্ব দিকে। ওকে, দক্ষিণ পূর্ব বরাবর সে গেছে কত 5 মিটার। এরপর দেখে নাও এখানে আর কিছু বের করতে পারেনি, শুধু এটা বের করতে হচ্ছে, এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করিনি, থিটা কোনটা হচ্ছে, থিটা হচ্ছে এটা। ওকে, থিটা কী করে বের করো, খুবই সহজ, সেই একই কনসেপ্টে এই ফর্মুলা ব্যবহার করব। এখান থেকে থিটা বলতে পারি ট্যান ইনভার্স কত, দেখো ট্যান ইনভার্স এটা হচ্ছে কি থিটা হলে এটা হচ্ছে লম্ব 3/4, ব্যাস এটা হচ্ছে থিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এটা বলতে পারি কি পূর্ব দিকের সঙ্গে ট্যান ইনভার্স 3/4 এত ডিগ্রি কোণেতে 5 মিটার গেছে, এটা হচ্ছে লব্ধি সরণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা কোশ্চেন তোমার সঙ্গে ডিসকাস করবো, সেই কোশ্চেনটা কি আছে দেখে নাও। ইফ এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর হ্যাভ স্কেলার ম্যাগনিটিউড অফ 5, 4, 3 ইউনিটস রেসপেক্টিভলি, দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি। ওকে, কোশ্চেনটা খুবই সহজ দিয়ে দেখে নাও, এখানে বলে দিচ্ছি কি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তার মানে বি ভেক্টর এবং সি ভেক্টর লব্ধি ভেক্টর কোনটা, এ ভেক্টর। ওকে, বি অ্যান্ড সি, তাহলে এখানে বলছে কি দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি, এ এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি হবে সেটা বের করতে বলছে। যেখানে এর মান বলেছে কত 5, বি এর মান হচ্ছে 4 এবং সি এর মান হচ্ছে 3। দেখুন অঙ্কটা খুবই সহজ আছে। প্রথমে আমরা বি আর সি, বি সির মধ্যে অ্যাঙ্গেলটা বের করব। তার মানে আমি যদি ছবিটা আঁকি, নর্মালি আমরা ভেক্টর জানি এটা, তাহলে এইটা বলেছে বি, এটা বলেছে সি, এটা হচ্ছে এ, এখানে লব্ধিটা হচ্ছে এ ভেক্টর। তাহলে বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা জানি আলফা, সেই আলফার মানটা বের করবো আগে, তবেই আমরা ত্রিভুজটার রূপ কেমন হবে সেটা বুঝতে পারবো। তাহলে এখানে বলতে পারি কি আমরা নর্মালি ফর্মুলা জানি সি ইকুয়াল রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে এখানে বি সি হচ্ছে ভেক্টর, এ হচ্ছে লব্ধি, তাহলে বলতে পারি কি এ ইকুয়াল টু রুট অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc কস আলফা। ওকে, এটা তাহলে বি এ স্কোয়ার করে দিলে কী হবে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc কস আলফা। এর মান কত আছে 5, তাহলে 25 ইকুয়াল টু বির মান কত 4 স্কোয়ার 16 প্লাস সি এর মান কত আছে 3 থেকে 9। ওকে, প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু বি এর মান 4 ইন্টু 3 কস আলফা। তাহলে 16 আর 9 কত 25, আর 25 মাইনাস 25 ইকুয়াল টু দেখো 3 4 12 12 24 24 কস আলফা। তাহলে এটা কেটে গেল 0 হয়ে গেল, তাহলে 24 কস আলফা ইকুয়াল টু 0, তাহলে কস আলফা ইকুয়াল টু 0, তাহলে কস আলফা ইকুয়াল টু 0 মানে কি কস 90, তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে বি আর সি, ভালো করে দেখে নাও, বি আর সি এই দুটোর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তার ত্রিভুজটা কেমন দেখতে হবে, তার মানে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজটা দেখতে কেমন হবে, তাহলে এরকম নিশ্চয়ই হবে না, তাহলে বি সি যেহেতু পারপেন্ডিকুলার আছে তাহলে অবশ্যই ত্রিভুজটা দেখতে হবে এরকম। তাহলে এটা হচ্ছে বি ভেক্টর, এটা সি ভেক্টর, আর এটা হচ্ছে এ ভেক্টর। ওকে, তাহলে এটা এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি হবে। তারপরে কোশ্চেন বলেছে কি এ এবং সির মধ্যবর্তী কোণ কত হবে, এই কোণটা ধরলাম থিটা, এই থিটার মানটা বের করতে হবে। তাহলে দেখে না কত সুন্দর, তাহলে এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, সেখান থেকে আমরা খুবই সহজে বের করবো এ এবং সি। তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্কে আছে কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কি দেখে নাও ভূমি বাই অতিভুজ সি বাই এ, তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স সি বাই এ, তাহলে কস ইনভার্স সি এর মান কত দেখুন, সি হচ্ছে কত 3 আর এ এর মান হচ্ছে 5, 3/5 থিটা ইকুয়াল টু, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে কি উত্তর, খুবই সহজে করলাম দেখে নাও। আমরা যে নর্মাল ফর্মুলা সেখান থেকে আমরা বের করলাম এ বি সি এর মান বলে আছে, বসালাম, বসে সেখান থেকে আলফা ইকুয়াল টু 0 আসলো, অর্থাৎ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি আসলো, অর্থাৎ বি আর সি পরস্পর পারপেন্ডিকুলার আছে, সেখান থেকে এ এবং সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করবো,
তাহলে এটা থিটা হলে তাহলে এটা ভূমি, এটা অতিভুজ। ভূমি আর অতিভুজ cos থিটা আছে c বাই এ, তার থিটা ইকুয়াল টু cos ইনভার্স c বাই এ। c আর এর মান বসালে আমরা থিটা মান পেয়ে যাব। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে যেগুলো করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। যদি কোনো ডাউট থাকে সেটাও তোমরা কমেন্টে বলবে। যদি এখনও পর্যন্ত তোমরা সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।